নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুরু করছি আজকের ডিবেট অনুষ্ঠান। আজকের ডিবেটেও মূলত একেবারে যে বিষয়টা উঠে এলো তা হলো কাকভোর সকাল থেকে আজ সেই শুক্রবার আবারও সেই 8 দিন পর ইডির সেই জোর কদমে তৎপরতা অভিযান নজরে এসেছে। যদিও এবারে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ড আজ কাকভোর থেকে এদের বিশেষ কয়েকটি টিম তারা আবারও নিজেদের মতন করে তারা বেরিয়ে পড়েছেন শহরের বিভিন্ন জায়গায়। কয়েকটি জায়গায় যে অভিযান ইডি চলছে তার মধ্যে অন্যতম হলো সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী। রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডির হানা। সকালবেলায় কলিং বেল বাজাতে হয়েছে ইডির কর্তাদের। বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হলো সেখানে এবং এরপর ভেতরে ঢোকার অনুমতি মেলে, বা বলা যায় ইডির কর্তারা ভেতরে ঢুকলেন। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে রাখে স্থল থেকে। শুধু তাই নয়, লেক টাউনের এই দুটি বাড়িতে আজকে তল্লাশি অভিযান চলছে। আরও রয়েছে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে, মূলত তাপস রায়ের বাড়িতেও এই অভিযান চলছে। সাত সকালে সুজিত বসুর বাড়িতে অভিযান, তাপস রায়ের বাড়িতে অভিযান, একটার পর একটা যে অভিযান চলছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একাধিক মূলত পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে যে নথিগুলি সংগ্রহ করার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা, সে প্রত্যেকটি ছবি দেখানোর চেষ্টা করছি। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও মূলত হানা, কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে তল্লাশি চলছে। পুরনিয়োগ মামলার তদন্তে সাত সকালে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি, একই সঙ্গে বিধায়ক তাপস রায়, প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হাজির হয়ে যান ইডির কর্তারা। বেশ কয়েকটি জায়গার ছবি একসঙ্গে দেখানোর চেষ্টা করছে। লেক টাউনে দুটি বাড়ি যা সুজিত বসুর, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অভিযান চলছে। আপনাদের একদিকে সেই ছবি দেখাচ্ছি, প্রত্যেকটা আপডেট দেওয়ারও চেষ্টা করছি। সঙ্গে আমাদের ডিবেটের জন্য আমরা প্রস্তুত রয়েছি, আমার সঙ্গে আমাদের অতিথিরাও প্রস্তুত হয়ে রয়েছেন। এই মুহূর্তে আলোচনা চালিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে দুই অতিথি এই মুহূর্তে যোগ দিয়েছেন, একটু তাদের সঙ্গে আলাপটা সেরে নিই। শুরুতেই আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুদা, সুপ্রভাত জানাই। সঙ্গে আজকে ডিবেট আলোচনায় স্বাগত জানাচ্ছি। অনেক বিষয় রয়েছে আজকে আলোচনা চালাবার জন্য। সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক সুদীপ্ত সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তদা, আপনাকেও স্বাগত আজকে ডিবেটের অনুষ্ঠানে। শুরুতে আমি একটু ঝন্টুদার কাছে আসার চেষ্টা করবো। ঝন্টুদা, আজ আরও একটা সেই শুক্রবার, ঠিক 8 দিন আগে আমরা দেখেছিলাম মূলত ইডির কর্তারা অভিযানে গিয়েছিলেন সন্দেশখালীর সরবেরিয়াতে। যদিও সেটা ছিল রেশন বন্টন দুর্নীতি মামলায়, কিন্তু আজ পুরনিয়োগ দুর্নীতি তদন্তে এবার মনে করা হচ্ছে সূত্র সেই অয়নশীল। কিভাবে দেখছেন আজকে এই অভিযান? হ্যাঁ, প্রথমেই বলি শর্মিষ্ঠা যে দুটো রেডের বিষয়বস্তু আলাদা হলেও দুটোর মধ্যে কমন ফ্যাক্টরটা হচ্ছে এটা কোর্ট মনিটরিং, অর্থাৎ কোনো শাসক দল, কেন্দ্র বা রাজ্য কারো নির্দেশে এটা হচ্ছে না, কোর্ট মনিটরিং। এবং তোমাকে খেয়াল করে দেখতে হবে এই যে আজকে যে রেডটা হচ্ছে এই শুক্রবারে, এই পুরো নিয়োগে সেই সময় যখন মাননীয় ইডির আধিকারিকরাই হাইকোর্টে যখন দাঁড়িয়ে এই তদন্ত যেটা ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড, অর্থাৎ অয়নশীলের বাড়িতে তারা একটা জিনিস তদন্ত করতে গিয়ে হঠাৎ করে কেঁচো করতে গিয়ে কেউটো সাপের মতন পুরো কেলেঙ্কারি ডকুমেন্ট যখন পেলো, অর্থাৎ যেটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফারের মাধ্যমে যখন এটা আসলো, তখন কিন্তু তারা বলেছিল যে আমি ওই দিন ওই আদালতে একটা ইয়েতে গিয়েছিলাম এফিডেভিট করতে, আমি এখন স্পষ্ট আমার মনে আছে, পুরো নিয়োগে পুরো দুর্নীতি এই কথাটা কিন্তু তারা বলেছিল। এবং সে সময় একটা কথা বলা হয়েছিল, শুধু স্কুল নয়, 60টির বেশি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে, সর্বত্র দুর্নীতির জাল, বাঁচাতে পারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, এটা বলেছিল কিন্তু ইডি। 14 নয়, 2012 সাল থেকেই পুরো নিয়োগ দুর্নীতির কাগজ পাওয়া গিয়েছিল অয়নশীলের বাড়িতে। অর্থাৎ তোমাকে পরিষ্কার বলি, সব নিয়োগের উপর থেকে কিন্তু একটা চোরা স্রোত আছে, চোরা বালির স্তর, সেটা কি একটার পর একটা বের হচ্ছে। আজকে তোমাকে আমি বলি 60টার উপরে পৌরসভায় যে নিয়োগ দুর্নীতিতে অয়নশীলের কোম্পানিকে রীতিমতন পশ্চিমবঙ্গ সরকারের পুরো নিয়োগের দপ্তরকে অন্ধকারে রেখে উইদাউট এনি টেন্ডার ওএমআর শিট থেকে শুরু করে যাবতীয় পরীক্ষার ব্যবস্থার দায়িত্ব যখন সরকারের কিছু মন্ত্রী দিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু আমাদের কলকাতার যিনি এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু তার দায় এড়াতে পারেন না, তিনি কিন্তু পুরমন্ত্রী। ফলে এই জায়গাটা গিয়ে কিন্তু আজকে জানি না আজকে কি হবে, কারণ ইডি বা সিবিআই পিএলএম অ্যাক্টে যখন কোথাও গিয়ে এই ধরনের রেড করে, তাতে কিন্তু স্পষ্ট লেখা আছে তারা ফেডারেল স্ট্রাকচার, মানে পিএলএম অ্যাক্টটা কিন্তু একটা স্পেশাল স্ট্যাটুট অ্যাক্ট। এবং বিরোধীরা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের দাবিকে নস্যাৎ করে, তাদের আবেদনকে খারিজ করে বলেছিল একটা স্পেশাল অ্যাক্ট
দ্যাটস ওয়াই তারা কিন্তু ফেডারেল স্ট্রাকচারের রাজ্যকে বলে যাওয়া, রাজ্যের পুলিশকে বলে যাওয়া, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে যাওয়া, চিফ সেক্রেটারিকে বলে যাওয়া, এই ধরনের কাজ করতে বাধ্য নয়। এটা পরিষ্কার ভাবে জেনে নেওয়া ভালো, তারা তাদের পাওয়ার নিয়ে কাউকে না জানিয়ে যেতে পারে। জানিয়ে গেলে দায়িত্ব আছে রাজ্য পুলিশের, রাজ্য প্রশাসনে তাদের সেভ করান। না জানিয়ে গেলেও রাজ্য পুলিশ যদি ইনডিরেক্ট জানতে পারে, সেক্ষেত্রে তাদের কিন্তু শেল্টার দেবে, বাঁচাবে। কার্যত এই জায়গায় শর্মিষ্ঠা, রাজ্য প্রশাসন তো কিছু করেইনি, বরং তোমরা জানো গতকাল আদালতে রাজ্য সরকারের বহুবারের যেটা ট্রেন খুব পড়েছে যে কার্যত শাহজাহানকে বাঁচাতে গিয়ে, প্রোটেকশন দিতে গিয়ে পুলিশ যে ধারাগুলো ইডির বিরুদ্ধে দিয়েছে এবং যে লঘু ধারাগুলো শাহজাহানকে বাঁচানোর জন্য দিয়েছে, তা কিন্তু কালকে দিনের আলো একদম এক্সপোজ হয়ে গেছে। অর্থাৎ এ রাজ্যে পুলিশ কিন্তু কার্যত শাহজাহানদের বাঁচানোর একটা মুখ্য কারিগর হয়ে দাঁড়িয়েছে। জনিতার সঙ্গে থাকুন, আমি সুদীপ্তদার কাছে আসার চেষ্টা করি। সুদীপ্তদা, যে বিষয়টা আসছে, রীতিমতো দেখা যাচ্ছে যে সুজিত বসুর বাড়িতে আজকে দুটি জায়গায় তল্লাশি চলছে, কিন্তু আমি যদি বলি একটু তাপস রায়ের বাড়ির দিকে নজর রাখি, তাপস রায় বড়নগরের বিধায়ক, শুধু তাই নয় বিধানসভার একটি দায়িত্ব রয়েছেন, মুখ্য সচেতক। সব থেকে বড় কথা, এই প্রথম, এর আগেও দেখা গিয়েছে যে একাধিকবার তাপস বাবু অনেক বলেছেন, দলের মধ্যে থেকেও তিনি অনেক বিষয়, কিন্তু তার রাগ, তার একটা ক্ষোভ, তার একটা বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে, বর্ষিয়ান রাজনীতিবিদ বলে কথা। কিন্তু আজ তার বাড়িতে ইডির এই পৌঁছানো কিভাবে দেখছেন? আপনাকে প্রথম বলি, এই যে ধরুন যে ইডি সিবিআই কে এই যে কোর্ট একটা নির্দেশ দিয়েছে যে এই মামলার ওপর তদন্ত করার পারমিশন দিয়েছে কোর্ট, এটা আমি মানছি, অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই মামলাকে যে ইডি সিবিআইতে যে তদন্তটা চলবে, সেই টোটাল প্রসিডিংসটা কিন্তু ফলো আপ এবং অর্গানাইজ করে কিন্তু দেশের স্বরাষ্ট্র দপ্তর। কখন কিভাবে যাবে, কোন জায়গায় কাকে কার ওপর হানা দেবে, এই সমস্ত স্বরাষ্ট্র দপ্তর থেকে এটা পরিচালিত হয়, দেশের স্বরাষ্ট্র দপ্তর থেকে। ঝন্টু বাড়ুইর মতো বিজেপি পন্থী যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, তারা সবসময় এটাকে একটা কোর্ট মনিটরিং বলায়, কিন্তু কোর্ট কিন্তু এই ইডি সিবিআই কখন কার বাড়ি কোন সময় হানা দেবে সেটা কিন্তু মনিটর করে না, সেটা মনিটর করে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর। এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা মনিটরিং করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুরলী মনোহর স্ট্রিট থেকে, কারণ তার প্রত্যেকটা বক্তব্যে উঠে আসছে 2-3 দিন আগে কার বাড়ি হানা দেবে, কার বাড়ি হানা দেবে না। এই ব্যাপারটাতে সে চুপচাপ ছিল, কারণ বুঝেছে যে 30 ডিসেম্বর সে যে বক্তব্যটা দিয়েছে সেটা নিয়ে পুরো রাজনৈতিক সরগরম হয়ে গেছে, যে ইডি সিবিআই কার বাড়ি হানা দেবে সেটা বিরোধী দলনেতা জানলো কি করে। তো যার কারণে এই ব্যাপারে আজকের যে হানা, এই নিয়ে আর তার কোনো বক্তব্য নেই। আর ইডি সিবিআই হানা দিচ্ছে, তার মানে আপনাদের বুঝে নিতে হবে, বাংলার মানুষকে বুঝে নিতে হবে, ভারতবর্ষের মানুষকে বুঝে নিতে হবে, ইডি সিবিআই যখন বিরোধী দলনেতাদের বাড়ি হানা দেয় তখন ইলেকশন খুব কাছাকাছি। এইটা হচ্ছে ইলেকশনের ইঙ্গিত যে ইলেকশন আর বেশি দিন বাকি নেই, তাই জন্য ইডি সিবিআই হানা দেওয়াটা খুবই একদম মানে ন্যাচারাল ঘটনা। আর এইটা আমরা আগেও অতীতেও দেখেছি আর এখনো দেখছি। এই ইলেকশনে বিরোধী দলনেতাদের, বিরোধী দলের তাদের কোমর ভাঙার চেষ্টা, পাওয়া নির্দিষ্ট বেশ কিছু তথ্যের ভিত্তিতে আজকের এই অভিযান বা যাদের যাদের বাড়ি গিয়েছেন। আপনাকে তো আমি বলছি, নির্দিষ্ট তথ্য তো 2014 সাল থেকে ইডি সিবিআই পাচ্ছে অনেক বিষয়, অনেককে তো অ্যারেস্টও করেছিল, কিন্তু তার কি মামলা সুরা হলো সেটা বলতে পারবেন? তাহলে আজকে ইলেকশনে, যখনই ইলেকশন আসে তখন ইডি সিবিআই কে ভারতবর্ষের বুকে সক্রিয় হতে দেখা যায় বিরোধী দলদের ওপর ভেঙে পড়ার জন্য, যাতে কি করে সাংগঠনিক নেতাদেরকে চমকে ইলেকশনটাকে মোটিভেট করা যায়। ইলেকশন 2014 সেই বিষয়টা তো সামনে আসেনি, তখন আইনশীল গ্রেফতারও আসেনি, তখন ইডির হাতে আইনশীল আসেনি। সারদা মামলা আপনি ভুলে গেছেন? সারদা মামলায় কাকে কাকে অ্যারেস্ট করেছিল? আমাদের অপর আরো একজন অতিথি যোগ দিয়েছেন, বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমাদের আজকের 3 অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। রাজশ্রী দা, স্বাগত জানাচ্ছি আজকের ডিবেটে। অবশ্যই আমি আপনার কাছে আসছি, কিন্তু তার আগে ঝন্টু দা কিছু বলবেন। ঝন্টু দা, আচ্ছা, প্রথমেই বলি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে অনুসঙ্গ রাখি না। এই লক্ষ লক্ষ লোক যারা দেখছে তাদের সামনে একটা প্রমাণ যদি সুদীপ্ত বাবুরা, মানে তারা তো রাজনীতি পর্যবেক্ষকের নাম করে, কারণ দল তাদেরকে তৃণমূলের কর্মী এটা বলার দেয়নি, পারমিশন দেয়নি, কিন্তু আমি অধ্যাপক, আমি নিরপেক্ষ মানুষ, কোনো রাজনৈতিক দলের সাথে অনুসঙ্গ রাখি না। আমার এই অধিকারটা আমি পেয়েছি, কার্যত আমার ছাত্ররা দিয়েছে, আমার শিক্ষা দিয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন বলি শর্মিষ্ঠা, যে কেন্দ্র, রাজ্য, এখানে ইডির
আর সিবিআই এই তদন্তে কেউ নাক গালাতে পারেনি। হ্যাঁ, বিরোধী নেতা মাঝে মধ্যে এটা বলে এটাকে মানুষের মধ্যে একটা বাজে ছাপ ফেলছে, আমি অস্বীকার করছি না, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি ইডি বা সিবিআই তার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু কোর্টের মনিটরে করে। আজকে যে 4-5 জায়গায় রেড হচ্ছে সেটা কিন্তু সুদীপবাবু জানেন না, সেটাও ইডি সিবিআই কোর্টের পারমিশনের ভিত্তিতেই করেছে। দ্বিতীয়, এই যে আপনারা বলছেন গত সপ্তাহে সুদীপবাবু এই প্ল্যাটফর্মে বসে আপনি বলেছিলেন ইডি বা সিবিআই নাকি রাজ্য সরকারের পুলিশকে জানিয়ে যায়নি। আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম আপনার কথাটা, আজকে আপনি আলোকপাত করুন। ইডি সিবিআই কিন্তু শেখ শাহজাহান থেকে শুরু করে শঙ্কর আড্ড প্রত্যেক কেসে কিন্তু তাদের ডকুমেন্টসে না থাকার পরও, সংবিধানে না থাকার পরও আপনাদের জানিয়েছিল, আপনারা ন্যূনতম প্রোটেকশন তাকে দেননি। গন্ডাতে শঙ্কর আড্ডর বাড়িতে যখন তারা রেড করবে রাত্রিবেলা, তার আগে দুবার তারা আপনাদের মেল করেছে, ফোনে বলেছে, আপনারা একটা পুলিশ দেননি। মানে বেহায়া মতন কার্যকলাপ দেখেছে কিভাবে হামলা হয়। সম্পূর্ণ তথ্য জানেন না ঝন্টুবাবু, আপনি সম্পূর্ণ তথ্য জানেন না, আপনি সম্পূর্ণ তথ্য জানেন না। সকাল 6:30 থেকে রেড করেছে, শেখ শাহজাহানের বাড়িতে 8টার সময় মেল পাঠিয়েছে। ইডি পৌঁছাবার পর মেল গেছে, ইডি পৌঁছাবার পর মেল পাঠিয়েছে, ইডি পৌঁছাবার পর মেল পাঠিয়েছে, ইডি পৌঁছাবার পর মেল পাঠিয়েছে। তাহলে সন্দেশখালীতে কি ঘটনা ঘটলো, কেন ঘটলো? ইডি সিবিআই যদি রাজনৈতিক ভাবে ইডি সিবিআই কে ব্যবহৃত করা হয়, যদি রাজনৈতিক প্রলোচনায় ইডি সিবিআই চলে, তাহলে আগামী দিনে আরো বৃহত্তম না সুদীপ্ত দা, এইটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। গত শুক্রবার যে ছবি দেখলাম, দুটি ক্ষেত্রে পুলিশ তো দেখাই যায়নি, কেন পুলিশের কোনো ভূমিকা নজরে আসেনি, এটা তো ডেফিনেটলি একটা প্রশ্নের বিষয়। অবশ্যই আসবো আমি রাজস্বীদার কাছে একটু আসার চেষ্টা করি। রাজস্বীদা, মূলত সুদীপ্ত বাবুরা যখন বলছেন যে রীতিমতো যে ইডি অভিযান, এই যে অভিযান চলছে, আমি তাকে প্রশ্ন করেছিলাম তাপস রায়ের বাড়িতে কেন ইডি গেল, তার একটা যোগ্য জবাব আমি যা পেলাম তা হলো শুভেন্দু অধিকারীরা সব জানেন। বারবারই একই অভিযোগ করা হয়, কোনো অভিযান গেলে একটা রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে, কি বলবেন? প্রথমত সিএনএর লক্ষ লক্ষ দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, তাদের প্রত্যেককে আজ স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসের শুভেচ্ছা। পুণ্য দিনে পুণ্য কাজ হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জানে কে চোর, কারা চোর। যারা এগরোল বিক্রি করতো একসময়, যে সমস্ত বামপন্থীরা, তারা বড় বড় নেতাদের ডান হাত বাঁ হাত হয়ে আজকে দল বদল করে মমতা ব্যানার্জির দলের সান্নিধ্যে এসে তার ছত্রছায়ায় যে চুরি করেছে, সেটা সল্টলেক, রাজারহাট, দমদম চত্বরের মানুষকে জিজ্ঞাসা করলেই জানতে পেরে যাবেন। আমাদের নতুন করে বলার কিছু নেই। এগরোল বিক্রি করে কিভাবে প্রভূত সম্পত্তি বাড়ানো যায়, ভিআইপি রোডের খাল বুঝিয়ে দিয়ে সেখানে পার্কিং এর ব্যবস্থা করে টাকা কিভাবে তোলা যায়, কোর্টের আদেশ সত্ত্বেও যে খালটাকে খালের জায়গায় ফেরত নিয়ে যেতে হবে, সেটা ভিআইপি বাগুইহাটির মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবেন। এবং অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে আপনারা প্রত্যেকে দেখেছেন, ওএমআর শিটের তদন্ত করতে গিয়ে পৌর দুর্নীতি বেরিয়েছে, পৌর দুর্নীতি করতে গিয়ে খাদ্য দুর্নীতি বেরিয়েছে, খাদ্য দুর্নীতি করতে গিয়ে মিড ডে মিল দুর্নীতি বেরিয়েছে, মিড ডে মিলের দুর্নীতির মাধ্যমে সারের দুর্নীতি বেরিয়েছে। একের পর এক শতমূলের গাছের মতন দুর্নীতি এখানে পশ্চিমবঙ্গে বেরিয়ে আসছে। যারা শিশুর খাদ্য চুরি করে, যারা চাকরি চুরি করে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকের 2 সন্তান কিভাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি পেয়ে যায়, এই সঙ্গে সঙ্গে প্রতিটা পৌরসভায় কিভাবে বেলাগাম দুর্নীতির করে নিয়োগ সংক্রান্ত হয়, এটা গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে, তার তদন্ত হচ্ছে। এবং ইডি কে কন্ট্রোল, ইডি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আসে না, ইডি ফাইন্যান্স মিনিস্ট্রির আওতায় আসে। এগুলো জেনে নিয়ে বলা উচিত। এবং প্রত্যেকটা যে তদন্ত হচ্ছে, এগুলো কোর্ট মনিটর তদন্ত। কোর্ট যেমন নির্দেশ দিয়েছে, কোর্ট যেভাবে ইডি সিবিআই কে আপনারা দেখেছেন ভৎসনা করেছে যে কেন মামলা এখনো অব্দি তদন্ত হচ্ছে না, কেন ক্লোজ করা সম্ভবপর হচ্ছে না, সেই নির্দেশে সেই মতন জাজেদের কথা, জাজেদের টিকা টিপ্পনী, নোটস ইত্যাদি, সেই অনুসারে তদন্ত চলছে। আজকে দাঁড়িয়ে হ্যাঁ, এটা অবশ্যই সত্য কথা যে ভারতবর্ষে এরকম একটা সরকার আছে বলে এই দুর্নীতির তদন্ত হচ্ছে, নয়তো আমরা মরিচঝাপি, নিতাই, পিসি, কুনোর, লোহাচুর, ল্যাম্প, আপনার ভোপাল গ্যাস কাণ্ড,
কোনো তদন্ত আমরা কমপ্লিট হতে দেখিনি, কোনো তদন্ত হতেও দেখিনি। এখনো অব্দি মরিচঝাপি বা বিজন সেতুর কাণ্ডের একটা এফআইআরও বোধহয় হয়নি। একেবারে আমি তিনজনকে একটা সঙ্গে থাকা অনুরোধ করবো, তবে এই মুহূর্তে আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে, বিরতির পর আমরা ফিরছি, কারণ দুই হেভি ওয়েট এবং একাধিক জায়গায় ইডি রাত 7 সকাল থেকে অভিযান চলছে। আমরা দ্রুত ফিরছি, একটা বিরতির পর ফিরবো ডিবেটে। ফিরলাম আজকে ডিবেটের আলোচনায়। মূলত আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি আরো তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো, ঝন্টুদার কাছে আসার চেষ্টা করবো। ঝন্টুদা, একটা বিষয় মূলত সুদীপ্ত বাবুরা যতই বলুক না কেন যে ইডির এই অভিযান, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার এই অভিযান নিয়ে তারা প্রশ্ন তুলুন, কিন্তু অয়নশীলের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছিল এবং যে ডায়েরি মূলত আবারও সেই ডায়েরিতে বেশ কিছু সাংকেতিক শব্দ বা বলা যায় একেবারে পুরো নাম নয় বরং কোড ব্যবহার করা হয়েছিল। কি রয়েছে সেই কোডগুলো এবং খোদ অয়নশীল নাকি সেই সাংকেতিক শব্দগুলো ভেঙেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে আজকের এই অভিযানের সূত্রটা একটা তৈরি হয়, এই লিঙ্ক তৈরি হয়। তাহলে কি পুরো নিয়োগে দুর্নীতি কেটে তদন্ত কি নতুন কোনো মোড় নিতে চলেছে, কি মনে হয়? দেখো শর্মিষ্ঠা, এখানে আমরা যখন এই সরকার ক্ষমতায় আসে তার পরে পরে একটা লাল ডায়েরির কথা শুনেছিলাম, সারদা কাণ্ড। আমরা লাল ডায়েরিটা কোথায় জানি না, তবে এইটুক জেনেছিলাম যে সারদা তদন্তে যত ল্যাপটপ, ডিভিডি আর মোবাইল পাওয়া গিয়েছিল পরবর্তীকালে রাজীব বাবুকে দিয়ে, মানে যিনি এখন মানে যার কেসটা 22 তারিখে উঠবে সুপ্রিম কোর্টে, যে রাজীব বাবু এখন রাজ্যের পুলিশের সর্বোচ্চ পদে বসে আছে, সে রাজীব বাবু দায়িত্ব নিয়ে নাকি তার ডেটাগুলোকে ডিলিট করেছিল। অর্থাৎ যে প্রথম দিকে সারদা নারদায় যে এখন শাসক দল বলে বেড়ায় কোনো কিছু প্রমাণ করা যায়নি, কার্যত সেগুলো এই ডকুমেন্টস গুলোকে ডিলিট করার জন্য তার পুরস্কার হিসেবে রাজীব বাবু এই পদে পেয়েছেন, এটা তো অস্বীকার জায়গা নেই। কিন্তু এই জায়গায় কোর্ট মনিটরিং পরবর্তী তদন্তগুলো যখন হচ্ছে, তখন এই যে আমাদের সুদীপ্ত বাবুরা যে দলটা করেন, যার দলে আনুপিশীল এখানে আসেন, তারা কিন্তু কিছু হাতের থেকে বাইরে বেরিয়ে গেছে। মনিটরিং তো কেন্দ্রীয় এজেন্সি গুলো করছে, এখন সিএম থেকে শুরু করে ওদের ডিএম প্রত্যেককে রাস্তায় নামাতে হচ্ছে। এই বলে কেন্দ্রীয় বাহিনী আসলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসলে, সেটা যতই কোর্ট মনিটরিং হোক না কেন, হাত খুন্তি নিয়ে মারবেন, ফিরে ধরবেন। পুলিশ তো আছে আমাদের বাঁচানোর জন্য। তা না হলে 7তম দিনে শেখ শাহজাহান, তার টিকিটা পাওয়া গেল না কেন শর্মিষ্ঠা? এই সেই শাহজাহান যিনি, কেউ অভিযোগ করেনি, আমি অভিযোগ করছি না, ইয়াসের প্রাণ লুট করেছিল, কার থেকে তাকে মেরেছিল, দাঁত ভেঙে দিয়েছিল কার? এই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি প্রেস হাজত করে পুরো বাইকগুলো দেখাও। এই সেই শাহজাহান মুক্তাঞ্চলে পরিণত করেছে। এই শাহজাহানের নাকি 400-র উপরে বাইক নিয়ে আছে। এই শাহজাহানের বাইকের নাকি কোনো নাম্বার প্লেট রাখে না। আসলে সমস্যা ব্যাপারটা হচ্ছে এ রাজ্যের ল মিনিস্টার 13 বার ইডি তলব করার পরেও যায় না। হি রিফিউজ টু টার্ন আপ every invitation of ED. This is the response of a law minister of a state. তাহলে সে রাজ্যে ঔরঙ্গজেবের বাবারা ল অ্যান্ড অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখাবে। অবশ্যই আপনি বলবেন, কিন্তু তার আগে একটা বিষয় বলি, সুজিত বসু তার বাড়িতে আজকের এই অভিযান খুব ভালো কথা, কিন্তু তার আগে গত বছরে অগস্ট মাসেও তো সুজিত বসুর বাড়িতে, শুধু তাই নয়, সিবিআই এর তরফ থেকে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডেকেও পাঠানো হয়েছিল, তিনি তো জাননি। আমি একটা পরিষ্কার কথা বলছি, এই যে বিজেপি পন্থী যে রাজনৈতিক বিশেষজ্ঞ ঝন্টু বাড়ুই, ইনি যে সারদার কথা বলছেন, ও আমার তো মনে হয় ইডি সিবিআই এর ওনাকে ডেকে জিজ্ঞেস করা উচিত উনি যে তথ্যের কথা বলছে সেই তথ্য কোথা দিয়ে পেয়েছে এবং সেই তথ্যের ভ্যালিড কি। কারণ ইডি সিবিআই কিন্তু এখনো কোথাও কোনো প্রেস কনফারেন্স করে এই তথ্য দেয়নি, আর এরম ধরনের কোনো বক্তব্য ইডি সিবিআই এর তরফ থেকে আসেনি। ওনার তরফ থেকে যখন আসছে ওনাকে জিজ্ঞেস করা উচিত। উনি বিজেপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক, আমরা সকলেই ওনার কথাবার্তার মাধ্যমেই বুঝতে পারছি। উনি যতই নিজেকে নিরপেক্ষ বলার চেষ্টা করুক, আমার কথা পরিষ্কার যে কোনো তদন্তে, সে যেই তদন্তই হোক, ভারতবর্ষে এমন তদন্ত হয়েছে, যদি ঝন্টু বাড়ির কথা সত্যও হয়, যে তদন্তের স্বার্থে সেখানে যদি কোনো কিছু তথ্য লোপাটো করা যায়, সেগুলো তদন্তের মাধ্যমে সেগুলো সব উঠে আসে, সেগুলো দিয়ে সমস্ত কিছু তদন্তকে ঢাকা দেওয়া যায় না। তাহলে আজকে যত হোমোসাইডসগুলো হয় সব তদন্তের লোপাট করা হয়, পরবর্তীকালে সেই হোমোসাইডসগুলো তদন্ত উঠে আসে এবং হোমিসাইডসগুলো সাজাপ্রাপ্তও হয়। ঝন্টু বাড়ুই এই যে কথাগুলো যুক্তি সাজাচ্ছে, বিজেপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিজেপিকে ডিফেন্ড করার চেষ্টা করছে, এটা আমার মনে হয় ওনার অধ্যাপক হিসেবে কাম্য না। আচ্ছা শর্মিষ্ঠা,
এই ভদ্রলোকগুলো পড়াশোনা করে না। 4 তারিখে সুপ্রিম কোর্টে রাজীব বাবুর মামলাটা উঠেছিল, 22 তারিখে শুনানি। জেনে রাখুন, দ্বিতীয় কার্যত এর আগের স্লটে উনি উত্তর দিতে পারেননি। শঙ্কর আড্ডর বাড়িতে যখন রেড হয় রাত্রি 11টায়, তার আগে ইডির আধিকারিকরা সকাল 8:46 মেল করে, বিকেল 4টার সময় এসপি কে ফোন করে বনগাঁর। তারপরে পুলিশ থাকেনি কেন একটাও? কেন কার্যত ইডি আধিকারিক হামলা হলো শঙ্কর আড্ডা নিয়ে বেরোনোর সময়? এই উত্তরটা কি দেবেন তৃণমূলের আনঅফিশিয়াল? কিন্তু সবশেষে আমাদের সময়টা কমে আসছে, আমি একটু রাজস্বীদার কাছে আসার চেষ্টা করি। রাজস্বীদা, এই যে আজ দিনভর আজকে সেই একই পট পরিবর্তন আমরা দেখতে পাবো, সেই অভিযান, আবারও ইডির অভিযান, একটার পর একটা অভিযান, একটার পর একটা অভিযান, সব মিলিয়ে কি হতে চলেছে? কি মনে হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতির কোথায় গিয়ে জলটা দাঁড়াবে? দেখুন, দুর্নীতির তদন্ত করতে গিয়ে যদি কাউকে কোনো রাজনৈতিক দলের তকমা দাগিয়ে দেওয়া হয়, এটা তৃণমূলের পক্ষে খুব সহজ ব্যাপার। যারা স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন, তারা এই কাজ করবেন। তবে আমি শুধু দর্শকদের একটা কথাই স্মরণ করিয়ে দিতে চাই, জ্যোতিপ্রিয় মল্লিক একজন মন্ত্রী, তার মন্ত্রীর দপ্তরে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট তার উদ্ধার হয়েছে। যদি আমার কষ্টার্জিত রোজগারের অর্থ হয়ে থাকে, তাহলে সেই ফিক্সড ডিপোজিটের কাগজ আমার বাড়ির লকারে থাকবে, আলমারিতে, না হলে ব্যাংকের লকারে। সেটা মানে মন্ত্রীর দপ্তরে কেন থাকবে সেটা আমি জানি না। এবং তার সঙ্গে সঙ্গে লিপস বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা যেখানকার ডিরেক্টর ছিলেন, তার কিন্তু 7.5 কোটি টাকার সম্পত্তি ইডি অ্যাটাচ করে নিয়েছে। এবং ভারতবর্ষে এরকম কোনো প্রেসিডেন্স নেই যে ইডির অ্যাটাচ করা সম্পত্তি আবার রিভার্সাল হয়েছে। বেশ, একেবারে আজ হাতে একদম ডিবেটের জন্য সময়টা ফুরিয়ে গেছে। আজকে কাউকে বলার মতন অবকাশ নেই, দিতে পারছি না সময়টুকু। তিনজনকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আজকে ডিবেটে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপাতত অভিযান চলছে দিনভর, এই অভিযানে ইডির হাতে কি এখন তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে, সঙ্গে থাকবে কালকা ভিডিও।